বাংলাদেশের সাথে সম্পর্কের ব্যাপারে ভারতের পয়েন্ট অফ ভিউ পাল্টাচ্ছে কিনা সেই প্রশ্ন আমরা অনেকেই করছি। আমরা আশাবাদী কিনা, আমাকে এই ধরনের প্রশ্ন কেউ কেউ করেন। আমি সেটার জবাব দেই এবং আমি জানাই যে আমি খুব বেশি আশাবাদী নই। কিন্তু একটা জিনিস আমাদের একটু মনে রাখা দরকার, ভূ রাজনীতিতে এবং আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তবতা মেনেও কোনো না কোনো একটা সময় নিতে হয়, এটা ছাড়া উপায় থাকে না। এবং সেটা যদি কোনো রাষ্ট্র করে, সেটা যত পাওয়ারফুল হোক তুলনামূলকভাবে, তার জন্য সেটা ভালো। আমি অনেক সময় আমার আগের আলোচনায় বলেছি এই কথা, গত ইলেকশনের আগে, যে সুপার পাওয়ার হতে গেলে ইগো থাকতে পারে না, থাকা উচিত না। আমেরিকার মতো দেশের ক্ষেত্রে বহু ক্ষেত্রে দেখা গেছে যে তারা তাদের যে এক্সপেক্টেড আউটকাম চেয়েছিল কোনো দেশে, তাদের জায়গা থেকে চেষ্টা করেছিল, সেটা তারা ফেল করার পরও তারা সেখান থেকে ফিরে এসে তারা নতুন করে সেই সম্পর্ক রিয়ালাইন করার চেষ্টা করেছে। আমার একটা প্রিয় এক্সাম্পল রিসেন্ট অতীতে যদি বলি, সেটা হচ্ছে ভেনেজুয়েলার সাথে। ভেনেজুয়েলার মাদুরো সরকারের বিরুদ্ধে যখন আপরাইজিং খুব সিরিয়াস আকার ধারণ করে, সেখানে ওয়েস্ট এবং আমেরিকার ইনভলভমেন্ট ছিল, এটা মোটামুটি প্রতিষ্ঠিত সত্য। কিন্তু মাদুরোকে ক্ষমতা থেকে সরানো যায়নি, কারণ চায়না এবং রাশিয়া খুব স্ট্রংলি মাদুরোর পেছনে এসে দাঁড়িয়েছিলেন। আমেরিকার এক ধরনের পরাজয় হয়, কারণ মাদুরো টিকে যান ক্ষমতায়। তারপর তাদের বিরুদ্ধে প্রচুর স্যাংশন দেয় আমেরিকা, এবং স্যাংশন দেওয়ার পরও একটা ঘটনা ঘটে, আমাদের মনে আছে নিশ্চয়ই, বাইডেন যখন রাশিয়া ইউক্রেন আগ্রাসন শুরু করে, তখন তেলের দাম বেড়ে গিয়েছিল। তখন বাইডেন যাবতীয় সমালোচনার পরও সৌদি আরব সফর করেছিলেন, এবং তিনি সেখানে মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করা, ফিস্ট বাম্প করেছিলেন, এবং সেটা প্রচুর সমালোচনা হয়েছে। কারণ বাইডেন ক্ষমতায় আসার আগে খাশোগজি হত্যার কারণে তাকে, মানে মোহাম্মদ বিন সালমানকে একঘরে করে ফেলবেন ধরনের প্রকাশ্য বক্তৃতা করেছিলেন। কিন্তু উনি গিয়েছিলেন যাতে তেলটা অন্তত বাড়ায়, সবকিছু। এই যে খেয়াল করি আমরা, মোহাম্মদ বিন সালমানের সাথে তার এই সম্পর্ক ছিল, সেখান থেকে উনি সরে এসে তার একটা ইন্টারেস্টের জন্য তার সাথে কোলাবোরেট করার চেষ্টা করেছেন। মজার ব্যাপার, মোহাম্মদ বিন সালমান এর পরও তেল উৎপাদন বাড়াননি, এটাকে বাইডেনের গালে চড় হিসেবে দেখেছিল অনেকে। তারপর বাইডেন আমেরিকার পক্ষ থেকে ভেনেজুয়েলার সাথে আলাপ আলোচনা করেছিলেন যে তোমরা যদি তেল উৎপাদন বাড়াও, এবং তারা দীর্ঘদিন তেলের নিষেধাজ্ঞার কারণে তাদের ওই সক্ষমতা কমে গিয়েছিল, আমেরিকা সাহায্য করে সে সাপ্লাই বাড়ানোর কথা বলেছে, এবং সেটার বিনিময়ে তাদের কিছু স্যাংশন কমাবে, এই ধরনের আলাপও করেছে। যাই হোক, ভারত প্রসঙ্গে যেটা বলছিলাম, যে ভারতেরও উচিত হবে এই ধরনের বাস্তবতা মেনে নেয়, এবং কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে তাদের কিছু বাস্তব জ্ঞান হচ্ছে, যে বাংলাদেশের সাথে আগে তারা যেভাবে ডিল করত, সেই ডিল এখন করা সঠিক হবে না। সম্ভবত তারা এটা বুঝতে পারছে। আমরা দেখেছি জাতিসংঘের সাধারণ পরিষদে যে বাংলাদেশ প্রতিনিধি দল, তার মধ্যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জনাব জয়শঙ্করের মিটিং হয়েছে। আমরা বুঝতে পারি, খুব বেশি কথা আমরা এখনো জানি না, কিন্তু দুই পক্ষের এনগেজমেন্টের আলাপই হয়েছে, আমরা ধরেই নেব। জয়শঙ্করও সেই রকমই কথা বলেছে। সো এটা আছে। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ফাইন্ডিং আমার কাছে, সেটা হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে জনাব নরেন্দ্র মোদীর বৈঠক হয়নি। এটা নিয়ে নানা স্পেকুলেশন চলছিল, এবং আমরা দেখলাম যে ভারত এখানে ব্যাখ্যা দিচ্ছে। ইন্টারেস্টিং, ভারত কি ব্যাখ্যা দিচ্ছে। প্রথম আমরা একটু আসি, ব্যাকগ্রাউন্ডটা বলি। সেটা হচ্ছে, প্রথমে এসেছিল ভারতের পত্রপত্রিকাতেই, ডক্টর ইউনূসের পিটিআই এ উনি যে সাক্ষাৎকার দিয়েছেন, তারপরে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পত্রিকা বলেই দিয়েছিল তখনই যে এই মিটিংটা হচ্ছে না। কারণ ডক্টর ইউনূস নিজে চেয়েছিলেন যারা মোদির সাথে সাইড লাইনে একটা মিটিং করবেন। ডক্টর ইউনূস দায়িত্বে পাওয়ার আগে যখন ঘোষিত হয়েছেন, কিন্তু শপথ নেননি, ওই মাঝের সময়টা ফ্রান্স থেকে এবং দেশে ফিরে আসার পরও বিভিন্ন সময়ে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে রিপ্রেজেন্ট করতে চেয়েছেন ভারতের সামনে। উনি বাড়াবাড়ি কিছুই করেননি। কিন্তু আমি প্রায় বলি যে এই চাওয়াটা, এইভাবে কথা বলাটাই ভারতের চোখে বাড়াবাড়ি। ভারতের চোখে বাংলাদেশের ডিজায়ার্ড রেসপন্স হবে শেখ হাসিনা যেরকম কৃতদাসের মতো আচরণ করতেন, দাসীর মতো আচরণ করতেন, সেটা। যাই হোক, তারা খুশি হয়নি। ভারতের পত্রিকা সেভাবে লিখছে যে উনি যেসব কথাবার্তা বলেছেন, সেটাকে যারা মোদি ঠিক মতন পছন্দ করেননি, পিটিআই এর সাক্ষাৎকারটা, সে কারণে করবেন না। হতে পারে, সম্ভাবনা আছে, এবং ভারত মনে করছে তার দিক থেকে সম্পর্কটা একটু ডাউনগ্রেড করাটা বাংলাদেশকে ভয় তৈরি করবে, এবং বাংলাদেশ তখন হন্তদন্ত হয়ে ছুটে আসবে, মেবি দেয়ার স্ট্র্যাটেজি। কিন্তু ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এটা নিয়ে যখন প্রচুর স্পেকুলেশন ভারতে হচ্ছে, বাংলাদেশেও আমরা প্রচুর স্পেকুলেট করছি, এবং আমরা বাংলাদেশ এটার বিরুদ্ধে কথা বলছি যখন, এটাকে কগনিজেন্সে নেওয়া হচ্ছে। ভারতের পক্ষ থেকে ব্যাখ্যা করা হয়েছে কেন এই বৈঠকটা হচ্ছে না। আমি একটু যদি পড়ি, যে একটা প্রশ্ন করা হয়েছে, তখন বলছেন, মানে আপনারা জানেন
এবার আমাদের প্রধানমন্ত্রী খুবই সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক গিয়েছিলেন। তার সফরের মেয়াদ ছিল মাত্র 55 ঘন্টা এবং কয়েক মিনিট আগে তিনি নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। অন্যদিকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এখনো নিউ ইয়র্ক গিয়ে পৌঁছাননি। যেহেতু উভয়ের ভ্রমণ শিডিউল ভিন্ন ছিল, তাই এবার তাদের মধ্যকার বৈঠকের কোনো সুযোগ ছিল না। আসলে কথাগুলো এইরকম না। বৈঠক যদি হতো, দুজন অ্যাডজাস্ট করতেন। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস হয়তো আরো আগে যেতেন বা জনাব মোদি কিছুটা বাড়াতেন। বৈঠকের সিদ্ধান্ত হলে এগুলো নানান রকম অ্যাডজাস্টমেন্ট হয়, সেটা কোনো পক্ষ থেকে হতে পারত। সুতরাং সময়ের জন্য এটা হয়েছে, এটা আমাদের মনে করার কোনো কারণ নেই। কারণটা ভিন্ন, কারণটা আমরা যেটা ধারণা করছি সেটাই হতে পারে। কিন্তু সিগনিফিক্যান্ট হচ্ছে এই যে ব্যাখ্যা দেয়াটা, যে না আমরা আসলে আন্তরিকতা আমাদের ছিল, সেই আন্তরিকতার অভাব নেই, কিন্তু আমাদের এই কারণে এবার হয়ে ওঠে নাই। আমরা মনে করতে পারবো কিছুদিন আগে যখন আমাদের নোয়াখালী, ফেনী, কুমিল্লা অঞ্চলে প্রচন্ড বন্যা হচ্ছিল, তখন আমরা অনেকে মণিপুরের ভারতের একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের ড্যামের স্লুইস গেট খুলে দেওয়াকে ব্লেম করছিলাম, যে ওটা থেকে পানি এসেই এই ঘটনা ঘটাচ্ছে। ওটা পানি কিছু রোল প্লে করেছে, কিন্তু এটা ম্যাসিভ না, এটা ট্রু। মণিপুরে প্রচুর বন্যা হচ্ছিল এবং সেই বন্যায় ভেসে যাচ্ছিল, এবং সেই ড্যামটা আসলে বাংলাদেশের বর্ডার থেকে 120 কিলোমিটার দূরে। মানে আপনার পানি যদি ছাড়েন তাহলে এটা ভারতেও 120 কিলোমিটার ধরে ভাসাবে, তারপর বাংলাদেশে আসবে। মজার ব্যাপার, ভারতের পক্ষ থেকে এটার ব্যাখ্যা দেয়া হয়েছিল। এই ব্যাখ্যা দেয়াটাকে আমি মনে করি একটা ভালো লক্ষণ। ঠিক একইভাবে এখন ডক্টর ইউনূসকে নিয়ে যখন নানান স্পেকুলেশন হচ্ছে, এগুলো সত্য যদি হয়, এগুলো সত্য বলে আমরা ধারণা করতে পারি, আমি অন্তত বুঝি এটা সত্য। কারণ বিজেপি এবং ভারতের পররাষ্ট্র নীতির একটা প্যাটার্ন আমি আসলে দেখতে পাই, খেয়াল করি। সুতরাং তারা কি করতে চায়, তারা চায় চাপ তৈরি করার মাধ্যমে সব রকম তাদের স্বার্থ নিশ্চিত করবে। সুতরাং এই চাপ তৈরিরই একটা চেষ্টা বলে আমি মনে করি। কিন্তু এই যে ব্যাখ্যা দিচ্ছেন একটু অন্যভাবে, তার মানে বাংলাদেশের ভেতরে যে এটা নিয়ে সমালোচনা হচ্ছে মিডিয়াতে, আমাদের নেটিজেনরা তাদের সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা করছেন, শোরগোল করছেন, এটাকে ভারত কগনিজেন্সে নিচ্ছে। মজার ব্যাপার, ভারত এই জিনিসটা কোনোদিন কগনিজেন্সে নেয় নেই। আমি বলছি না যে ভারত এটা জানতো না। ভারতের এত সংস্থা, এত কিছু, ভারতের গোয়েন্দা সংস্থা আমাদের দেশে ছেয়ে আছে, এটা কোনো সন্দেহ নাই, ছিল। সো তাদের এটা না জানার কোনো কারণে বাংলাদেশে কি হয়, বাংলাদেশের মিডিয়াতে কি হয়, সোশ্যাল মিডিয়াতে কি হয়, মানুষ কতটা ক্ষুব্ধ হয়েছে, কিন্তু তারা এতদিন মনে করতে এগুলোকে আমাদের পাত্তা দেওয়ার কিছু নাই। আমাদের একজন শেখ হাসিনা আছে, যিনি তার সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির মাধ্যমে মানুষকে অপ্রেস করে সবকিছু অর্জন করে ফেলবেন, ক্ষমতায় টিকে থাকবেন এবং ভারতের তাতেই চলবে। তারা মানুষের সাথে এই এনগেজমেন্ট, মানুষের সাথে এই ব্যাখ্যা দেয়া, মানুষ কি মনে করছে তার ভুল ভাঙানোর চেষ্টা করা, সেগুলো তাদের চিন্তাতেই ছিল না। যে ব্যাখ্যা দেয়া হলো তাতে কি ভুল ভাঙলো? উত্তর হচ্ছে ভুল ভাঙলো না। আমার ভুল ভাঙেনি, আমি এই ব্যাখ্যাটা গ্রহণ করি না। কিন্তু তারপরও আমরা খেয়াল করবো, উনি একটা ব্যাখ্যা যখন দেওয়ার চেষ্টা করছেন, তার মানে হচ্ছে আপনি আমাকে এখন ন্যূনতম কগনিজেন্সে নিচ্ছেন, ন্যূনতম পাত্তা দিচ্ছেন। আপনি মনে করছেন আমি যা বলছি সেটা ভুল, এবং এই ভুল বোধটা যদি ক্রমাগত থাকে, আপনি মনে করছেন সেখানে আপনাকে অ্যাড্রেস করা দরকার। তার মানে আপনি আসলে কিছুটা পাত্তা দিচ্ছেন। আমি এটুকু বলতে চাইছি। আমরা যখন ভুল এবং হাস্যকর ব্যাখ্যাও কাউকে দিতে যাই, আমরা ওই মানুষটাকে কিছুটা হলে পাত্তা দেই বলে সেটা দিতে চাই। আমরা যদি কখনো আর পাত্তা দেওয়ার প্রয়োজন মনে না করি, আমরা আসলে ব্যাখ্যাই দেবো না। ব্যাখ্যা দেওয়ার কি আছে? ব্যাখ্যা দেওয়ার কিছু নাই, খুব হালকা কথা। কিন্তু উনি ডিটেইলড ব্যাখ্যা দিচ্ছেন। আমি এটাকে আউট অফ কনটেক্সট দেখতে বলছি না, আমি ওই বন্যার ব্যাপারটাকে ওটার সাথে মিলিয়ে দেখতে বলবো। দুটো ব্যাপার যদি একসাথে মেলাই তাহলে সেটা দেখা যেতে পারে। আমি জানি না ভবিষ্যতে ভারত আসলে তার সম্পর্ক কতটুকু রিয়ালাইন করবে আমাদের সাথে, কিন্তু তাদের উচিত হবে খুব প্যারাডাইম শিফটের মতো রাতারাতি না হলে, ওটা হলে সবচেয়ে ভালো হতো। সারা পৃথিবীতে এখন বহু দেশ মুহূর্তেই তাদের ফরেন পলিসি কোন একটা দেশের প্রতি দ্রুত পাল্টে ফেলে, আমি প্রচুর উদাহরণ দিতে পারবো। কিন্তু ভারতের ডিপ স্টেট সম্ভবত সেটা করবে না। সরকারও যেটা আছে সেটাও তার ইন্টারনাল বা ডোমেস্টিক পলিটিক্সের কারণে তার জন্য সহজ হবে না। কিন্তু তাদের আসলে ধাপে ধাপে এই ধরনের চিন্তা করা উচিত, এবং সেটা যদি তারা কন্টিনিউ করে, এটা ভালো লক্ষণ এবং এটা আমাদের দুই দেশের জনগণের জন্যই কল্যাণকর হবে।